প্রাচীন পারস্যের ইতিহাস মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ, যা হাজার হাজার বছর ধরে বিশ্বকে পথ দেখিয়েছে। এই ভূখণ্ডের গল্প শুরু হয় এলমাইট এবং আর্যদের আগমনের মধ্য দিয়ে। তবে মহান কুরুসের হাত ধরে প্রতিষ্ঠিত হকামনীষীয় সাম্রাজ্য পারস্যকে বিশ্বের প্রথম প্রকৃত পরাশক্তিতে রূপান্তর করে। এই সাম্রাজ্য কেবল বিশাল ভূখণ্ডের জন্যই পরিচিত ছিল না, বরং ধর্মীয় সহনশীলতা এবং মানবাধিকারের প্রথম সনদ সাইরাস সিলিন্ডার এর জন্য আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। পরবর্তীকালে পার্থিয়ান এবং সাসানীয় যুগে পারস্য শিল্প, স্থাপত্য এবং দর্শনে অনন্য উচ্চতা স্পর্শ করে, যা রোমান সাম্রাজ্যের সাথে পাল্লা দিত। এই দীর্ঘ সময়ে পারস্যের মানুষ গড়ে তুলেছিল পার্সোপোলিসের মতো বিস্ময়কর শহর, যেখানে পাথরের খোদাই করা কারুকাজ আজও তাদের প্রকৌশলী দক্ষতার সাক্ষ্য দেয়। পারস্যের এই প্রাচীন ঐতিহ্য আধুনিক ইরানের জাতীয়তাবোধের মূল ভিত্তি, যা তাদের শিখিয়েছে কিভাবে বারবার বিদেশি আক্রমণ সত্ত্বেও নিজের সংস্কৃতি ও সত্তাকে টিকিয়ে রাখতে হয়। প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় ইরান সবসময়ই পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির সেতু বন্ধন হিসেবে কাজ করে। এই অধ্যায়টি মূলত একটি জাতির আত্মপরিচয় এবং তাদের হাজার বছরের গৌরবের আখ্যান, যা আধুনিক ইরানিদের রক্তে আজও বহমান। 1979 সালের ইসলামী বিপ্লব কেবল ইরানের ইতিহাস নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছিল। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পশ্চিমা ঘেঁষা শাসন এবং রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকে শুরু হওয়া এই গণ অভ্যুত্থান শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপ নেয়। এই বিপ্লব ইরানকে কয়েক দশকের মার্কিন বন্ধুত্ব থেকে সরিয়ে এক গুরুতর বিরোধিতার অবস্থানে নিয়ে আসে, যার প্রভাব আজও আন্তর্জাতিক রাজনীতিতে স্পষ্ট। বিপ্লবের পরপরই ইরান ইরাক যুদ্ধ এই নতুন রাষ্ট্রকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কিন্তু 8 বছরের সেই রক্তক্ষয়ী যুদ্ধ ইরানিদের দেশপ্রেম এবং সামরিক সক্ষমতাকে আরও সুসংহত করে। বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, যারা ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করছে। তাদের পরমাণু কর্মসূচি এবং পশ্চিমা দেশগুলোর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের আধুনিক ইতিহাসের এক বড় অংশ জুড়ে আছে। এই অধ্যায়টি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান কিভাবে বিদেশি শক্তির হস্তক্ষেপ মোকাবিলা করে নিজের আদর্শে অটল থাকার চেষ্টা করছে। বর্তমানে তেহরানের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তই কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সমীকরণকে সরাসরি প্রভাবিত করে। এটি একটি বিপ্লবের গল্প, যা একটি দেশকে রাজকীয় বিলাসিতা থেকে বের করে ধর্মীয় ও রাজনৈতিক স্বনির্ভরতার পথে নিয়ে গেছে। পারস্য সাহিত্য কেবল শব্দের সমষ্টি নয়, এটি ইরানের হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল এবং বিশ্ব ঐতিহ্যের অমূল্য সম্পদ। ইরানের মানুষের কাছে কবিতা হলো তাদের প্রাণের স্পন্দন, যেখানে সাধারণ মুদি দোকানদার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই অবলীলায় হাফিজ, সাদি বা রুমির পঙ্গতি আওড়াতে পারেন। এই সাহিত্যের জয়যাত্রা শুরু হয়েছিল মূলত ফেরদৌসির হাত ধরে, যার মহাকাব্য শাহনামা বিদেশি আরবীয় প্রভাবের মধ্যেও ফার্সি ভাষাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করেছিল। শাহনামা কেবল রাজাদের কাহিনী নয়, এটি পারস্যের বীরত্ব, নৈতিকতা এবং আত্মপরিচয়ের এক বিশাল সংহতি। পরবর্তীকালে পারস্য সাহিত্য সুফিবাদের ছোঁয়ায় এক আধ্যাত্মিক ও মরমী রূপ ধারণ করে। মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবির মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টির প্রেমের যে গভীর তত্ত্ব তুলে ধরেছেন, তা আজও পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীর মানুষকে মোহাচ্ছন্ন করে রাখে। শেখ সাদির গুলিস্তা ও বোস্তা নৈতিক শিক্ষার আকর হিসেবে পরিচিত, যা মধ্যযুগে এমনকি বাংলার পাঠশালাগুলোতেও পড়ানো হতো। অন্যদিকে হাফিজ সিরাজির কাব্যগ্রন্থ বা দিওয়ানি হাফিজ ইরানিদের গড়ে এতটাই পবিত্র যে তারা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই গ্রন্থ দিয়ে ফাল বা ভাগ্য পরীক্ষা করে।
উমর খোয়ামের রুবাইয়ার জীবনের নশ্বরতা আর বর্তমান মুহূর্তকে উপভোগ করার যে দর্শন দিয়েছে তা বিশ্ব সাহিত্যে বিরল। পারস্যের এই সাহিত্যিক ঐতিহ্য কেবল কবিতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি তাদের চারুশিল্প, ক্যালিগ্রাফি এবং এমনকি দৈনন্দিন আদব কায়দাতেও এক গভীর আভিজাত্য এনে দিয়েছে। সুফিদের এই প্রেমবাদ ও সহনশীলতার দর্শন ইরানকে একটি কঠোর রাজনৈতিক কাঠামোর মধ্যেও মানসিকভাবে উদার ও শৈল্পিক করে রেখেছে। মধ্য এশিয়া থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য এবং ভারতের মুঘল দরবার পর্যন্ত ফার্সি ছিল আভিজাত্য ও রাজকীয় ভাষার প্রতীক। এই দীর্ঘ সাহিত্যিক পথচলা প্রমাণ করে যে তলোয়ারের চেয়ে কলমের শক্তি অনেক বেশি স্থায়ী, যা একটি জাতিকে ধ্বংসের মুখ থেকে বারবার ফিরিয়ে এনেছে এবং বিশ্ব দরবারে ইরানকে দিয়েছে এক অপ্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক উচ্চতা। ইরানের স্থাপত্য ও ভূপ্রকৃতি যেন মানুষের সৃজনশীলতা আর প্রকৃতির খামখেয়ালিপনার এক অপূর্ব মেলবন্ধন। পারস্য স্থাপত্য শৈলী সারা বিশ্বে তার নিখুঁত জ্যামিতিক নকশা, নীল টালির কাজ এবং বিশাল গম্বুজের জন্য স্বীকৃত। ইস্পাহান শহরকে বলা হয় নেফসে জাহান বা অর্ধেক পৃথিবী, যার কেন্দ্রে থাকা নকশ জাহান চত্বরটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুন্দর স্থাপত্য নিদর্শন। এখানকার শাহ মসজিদ এবং শেত লুৎফুল্লাহ মসজিদের ভেতরের নীল ও ফিরোজা রঙের টালির কাজ দর্শককে এক মায়াবী জগতের অনুভূতি দেয়। কিন্তু পারস্য স্থাপত্য কেবল দেখার জন্য নয়, এটি ছিল চরম আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার এক প্রকৌশলগত বিস্ময়। মরুভূমির তপ্ত গরমে বিদ্যুৎ ছাড়াই ঘরকে শীতল রাখার জন্য তারা উদ্ভাবন করেছিল বাদগির বা উইন্ড ক্যাচার, যা বাতাসকে টেনে এনে মাটির নিচের পানির সংস্পর্শে শীতল করে ঘরের ভেতর পৌঁছে দিত। এছাড়া কানাট নামক ভূগর্ভস্থ সেচ ব্যবস্থা হাজার বছর আগে তৈরি করা হয়েছিল, যা মরুভূমিতেও পানির অভাব দূর করত। ইরানের এই স্থাপত্য শৈলী পরবর্তীতে ভারতের তাজমহল থেকে শুরু করে উজবেকিস্তানের সমরকন্দ পর্যন্ত প্রতিটি বড় নির্মাণে প্রভাব ফেলেছে। স্থাপত্যের পাশাপাশি ইরানের ভূপ্রকৃতিও চরম বৈচিত্র্যে ভরা এবং অত্যন্ত দীর্ঘ পরিসরের। উত্তরে কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে সারা বছর বৃষ্টিপাত হয় এবং সেখানে রয়েছে ঘন সবুজ রেইন ফরেস্ট, যা দেখলে মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমির কথা মনেই পড়বে না। আবার তার পাশেই দাঁড়িয়ে আছে আলবোর্স পর্বতমালা, যেখানে শীতকালে স্কি করার মতো চমৎকার তুষারপাত হয়। অন্যদিকে ইরানের মধ্যাঞ্চল জুড়ে রয়েছে লুত মরুভূমি, যা বিশ্বের অন্যতম উত্তপ্ত স্থান হিসাবে পরিচিত এবং যেখানে বাতাসের তুরে তৈরি হওয়া প্রাকৃতিক বালির দুর্গগুলো দেখার মতো। দক্ষিণ পারস্য উপসাগরের নীল জলরাশি এবং কিস বা চাহাবারের মতো দ্বীপগুলো ইরানকে দিয়েছে এক বিশাল সামুদ্রিক সীমানা। এই বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণেই ইরান একই সাথে কৃষি, মৎস্য এবং খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। ইরানের প্রতিটি প্রদেশ তার নিজস্ব জলবায়ু এবং স্থাপত্য দিয়ে ভ্রমণকারীদের মনে করিয়ে দেয় যে এই ভূখণ্ড কেবল মরুভূমি নয়, বরং এটি এক চিরহরিত ও পাথুরি ইতিহাসের সমন্বয়ে গড়া এক বৈচিত্র্যময় স্বর্গ। ইরানের অর্থনীতি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এবং শক্তিশালী ভিত্তি সম্পন্ন, যা মূলত তার বিশাল প্রাকৃতিক সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদ এবং চতুর্থ বৃহত্তম তেল মজুদের অধিকারী হওয়ায় ইরান আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক অপূরণীয় শক্তি। তবে ইরানের অর্থনীতির গল্প কেবল তেল বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি একটি স্বনির্ভর অভ্যন্তরীণ বাজার গড়ে তুলেছে। তাদের অটোমোবাইল শিল্প, ইস্পাত উৎপাদন এবং পেট্রোকেমিক্যাল খাত মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বৃহৎ। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দেশটিকে একটি কৌশলগত ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্ব দান করেছে, কারণ বিশ্বের মোট খনিজ তেলের 1/3 এই সরু জল পথ দিয়েই পরিবাহিত হয়। অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করার নানা চেষ্টা সত্ত্বেও দেশটি চীন, রাশিয়া এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। কৃষিখাতেও ইরান অত্যন্ত সমৃদ্ধ, বিশেষ করে জাফরান, পেস্তা এবং কার্পেট রপ্তানিতে তারা বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে।
ইরানের এই অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বা রেজিস্ট্যান্স ইকোনমি তাদের শিখিয়েছে কিভাবে বিদেশি মুদ্রার উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে শিল্পায়ন ত্বরান্বিত করতে হয়। বর্তমানে ইরান কেবল একটি তেল উৎপাদনকারী দেশ নয়, বরং তারা ন্যানো টেকনোলজি এবং ওষুধ শিল্পেও অভাবনীয় উন্নতি করেছে, যা তাদের অর্থনীতিকে আরও টেকসই করে তুলেছে। ভূ রাজনীতিতে ইরানের প্রভাব এতটাই গভীর যে মধ্যপ্রাচ্যের যে কোনো বড় সংঘাত বা শান্তি আলোচনায় তেহরানের অংশগ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। একদিকে বিশাল সামরিক বাহিনী এবং অন্যদিকে কৌশলগত ভৌগোলিক অবস্থান ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তাদের এড়িয়ে চলা বিশ্ব শক্তির পক্ষে প্রায় অসম্ভব। এই দীর্ঘ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিক্রমা প্রমাণ করে যে ইরান কেবল ঐতিহ্যে নয়, বরং আধুনিক বিশ্বের জটিল সমীকরণেও একটি বড় খেলোয়াড়।